আশা করা যাচ্ছে যতটুকু যদি পারা যায় আর কি। তো আজকের মতো আমরা পড়া শুরু করি। আহ প্রথমে আমরা গত ক্লাসে মেনলি গ্রিডি অ্যালগরিদম দিয়ে পড়া শুরু মোটামুটি শেষ করেছিলাম। তো গ্রিডি অ্যালগরিদমটা একটু কি আমি রিক্যাপ করব, তোমাদের কি মনে আছে গ্রিডি অ্যালগরিদম কি? নাকি একটু রিক্যাপ করলে ভালো হয়? রিক্যাপ করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে গ্রিডি অ্যালগরিদম যে আমরা পড়া শুরু করলাম, তো গ্রিডি অ্যালগরিদমের মেইন কনসেপ্টটা যে ছিল যে এটা দিয়ে আমরা আসলে কিছু, এটা একটাকে কি অ্যালগরিদম বলা হয়, এটা অ্যালগরিদম না, এটা জাস্ট একটা টেকনিক। যেমন ডিভাইড এন্ড কনকোয়ার হচ্ছে একটা টেকনিক, সেম ভাবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা টেকনিক, এটা দিয়ে আমি একটা প্রবলেম বা একটা অ্যালগরিদমকে সলভ করতে পারি অপটিমাইজ ওয়েতে। এখন অপটিমাইজ জিনিসটা কি ছিল, যে আমরা একটা প্রবলেম যখন সলভ করব, সেটার হয়তো মিনিমাম আর ম্যাক্সিমাম রেজাল্ট আমাদের আসলে প্রয়োজন। এখন এই যে মিনিমাম ম্যাক্সিমাম যে রেজাল্ট, এটা ডিপেন্ড করবে তোমাদের হচ্ছে যে অ্যালগোরিদমের যে সিনারিও, সেই সিনারিও বেসিসে। সো আমরা যেটা দেখলাম যে গ্রিডি অ্যালগোরিদমের নাম অনুযায়ী যেটা হচ্ছে যে গ্রিডি অ্যালগোরিদম তার কারেন্টলি যে ইনফরমেশন গুলো থাকে অ্যাভেলেবেল, সেটার উপরে ডিসিশন মেক করে। সে হচ্ছে ফিউচারে কি হবে সেটা সে খেয়াল রাখে না। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে যেটা দেখতেছিলাম যে গ্রিডি অ্যালগোরিদমের যে এই সেই এক্সাম্পলটা ছিল, আমরা যদি একটু দেখি যে এইখানে তোমার সোর্সটা হচ্ছে কি, আমরা একটা গত গত ক্লাসে এক্সাম্পল দিয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি, তোমার হোম, আর ডেস্টিনেশনটা সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তুমি যখন তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে আসো, তখন হয়তোবা আসার তিনটা ওয়ে আমরা জানি। এখন এই নোড হয়ে যদি যাও সাউথ ইস্ট ইউনিভার্সিটি বা ডেস্টিনেশনে, তাহলে হয়তো 20 কিলোমিটার সময় লাগবে। এই নোড হয়ে গেলে 10 কিলোমিটার সময় লাগবে। আর যদি এই নোড হয়ে যাও, তাহলে হয়তো 5 কিলোমিটার সময় লাগবে। সো এখন গ্রিডি যে কাজটা করবে, যে গ্রিডির কাছে এইটুকু ইনফরমেশনই তার কাছে এখন অ্যাভেলেবেল, বা স্টেট স্পেস, এর থেকে বেশি সে আসলে জানে না। তাহলে সে এখন তার ডিসিশন কি মেক করবে, কোন পথ হয়ে যাবে, 5, 10 না 20? 5। 5 ম্যাম। 5, আচ্ছা। তো 5 হয়ে যাবে, তো ওই এই নোটটা সে চুজ করবে। এখন দেখা গেল ওই যে আমরা গত ক্লাসে যে এক্সাম্পলটা দেখলাম, যে এই পার্টটা আসলে সবচেয়ে বড় ছিল, কারণ এইখানে হয়তো বা আরো বেশি কিলোমিটার পার হতে হবে, এখানেও দূরত্ব হয়তো বা আরো বেশি। কিন্তু দেখা গেল যে এখানে 10 হলেও বা এখানে 20 হলেও হয়তো বা পরবর্তী যে ডেস্টিনেশন গুলা ছিল, সেগুলোর হয়তো বা দূরত্ব কম। তো এই গ্রিডি আসলে এই যে সমস্যাটা যেটা হয়, যে যেহেতু সে কারেন্টলি অ্যাভেলেবল ইনফরমেশনের উপর বেসিস করে ডিসিশন মেক করে, সেক্ষেত্রে অনেক সময় সে অপটিমাল সলিউশন পায় না, সেটা কি গ্লোবাল অপটিমাল সলিউশন পায় না। কিন্তু আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে সে চাইলে কি লোকাল অপটিমাল আসলে আসলে সলিউশন খুঁজে পেতে পারে। তো এই নিয়ে কিছু একটা পড়াশোনা আমরা এরপরে হচ্ছে এটার অ্যালগোরিদমটার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলো কি কি, তোমরা এগুলো একটু আবার দেখবা, তাহলে হয়তো আমরা পেরে যাব। তাহলে আমরা একটুখানি সুইচ করি। ওকে, সো আমাদের মেইনলি এক্সাম্পল হিসেবে পড়েছিলাম যে এরকম একটা এক্সাম্পল, যে যদি আমরা এখান থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে শুরু করি, তাহলে এই পয়েন্ট থেকে যখন সে এই পয়েন্টে যাবে, তখন গ্রিডি ভাববে যে আচ্ছা, তাহলে আমাদের ওয়াই এক্সিস বরাবর আসলে ভ্যালুর পরিমাণ বাড়তেছে, আর এটা ধরো আমরা ধরলাম এক্স এক্সিস। তো যখন ভ্যালুর পরিমাণ বাড়লো বা ইনক্রিজ হলো, তার মানে সে তখন চিন্তা করবে হয়তো বা সামনে যখন আমি আরো দূরত্বে যাব, হয়তো বা আরো বাড়তে পারে। তার মানে আমি আবার গেলাম পরবর্তীতে পয়েন্টে, যে দেখলাম হ্যাঁ ওয়াই এক্সিস এর ভ্যালুর পরিমাণ আবার হচ্ছে বাড়লো। তো এরকম যেতে যেতে এক সময় কিন্তু সেই পিক পয়েন্টে আসলে পৌঁছাবে। পৌঁছানোর পরে এরপরে তারপর পিক পয়েন্ট থেকে যখন সে আবার অন্য কোনো আবার সেই দূরত্ব সেই রাস্তা অতিক্রম করে আবার সেই পথে যাবে, তখন যে দেখবে এখন ধরো এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে যে দেখবে যে এখন পিক পয়েন্টে মানে এই পয়েন্টের যে ওয়াই এক্সিস এর ভ্যালুর মান ছিল, ধরো আমি ধরে নিলাম এটা 5, আর এই পয়েন্টের ভ্যালুর মান হয়তোবা 4.9, এটা হয়তো আমি ধরে নিলাম।
তাহলে এই পয়েন্টে এসে কমে গেল, ডিক্রিজ হয়ে গেল ওয়াই এক্সিস এর ভ্যালুর মান। সো এখন সে চিন্তা করবে যে না, তাহলে আমার যে আগের যে পয়েন্টটা ছিল সেটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট পিক পয়েন্ট। তো সে মেনলি আসলে এই যে পিক পয়েন্টটা সেটা রেজাল্ট আসলে দিয়ে দিবে। কিন্তু আমরা যদি চিন্তা করি, এটাকে যদি একটা প্রবলেম স্টেট হিসেবে ধরে যে এটা একটা প্রবলেম স্পেস, তাহলে কিন্তু এটা লোকাল। এটা আমরা গত ক্লাসে দেখলাম যে এটা ছিল লোকাল লোকাল একটা হচ্ছে গিয়ে স্পেস। আচ্ছা, লেখা বুঝতে সমস্যা হলে একটু আস্ক করো। আর এখানে ধরলাম আমি হচ্ছে গ্লোবাল টোটাল একটা প্রবলেম, যেটা সেটা হচ্ছে গ্লোবালি প্রবলেম একটা। এখন আমরা যেটা দেখলাম যে তার গ্রিডি অ্যালগরিদম আসলে লোকাল অপটিমাল সলিউশন সে খুঁজে পেয়ে গেছে এইটুক স্পেসের মধ্যে। আবার যদি তাকে এতখানি স্পেস দেওয়া হয়, তাহলে সে কিন্তু আবার এতখানি স্পেসের মধ্যে আবার সেই একটা পিক পয়েন্ট সে কিন্তু বের করে ফেলতে পারবে সেম একই প্রসিডিউর অনুযায়ী। কিন্তু আমরা যেটা দেখি যে এই টোটাল প্রবলেম, এটাকে যদি টোটাল একটা প্রবলেম হিসেবে আমি কনসিডার করি, তাহলে কিন্তু আমাদের হাইয়েস্ট যে পিক পয়েন্টটা হচ্ছে এইটা, যেটা আমাদের আসলে মেইন রেজাল্ট ছিল, কিন্তু সেটা হচ্ছে আমরা আর পাচ্ছি না। তো পরবর্তীতে যেটা দেখা যায় যে তাহলে আমরা গ্লোবাল অপটিমাল সলিউশনটা আসলে খুঁজে পাচ্ছি না, কিন্তু গ্রিডি অ্যালগরিদমের মাধ্যমে লোকাল অপটিমাল সলিউশন খুঁজে পেতে পারি, পাবো আর কি। তবে গ্লোবাল অপটিমাল সলিউশন যে একবারে পাবো না এটা না, গ্লোবাল অপটিমাল সলিউশন আমরা পেতেও পারি যদি এইটাই সেই হাইয়েস্ট পিক পয়েন্ট হতো। এটাই হচ্ছে আমাদের সেই গত ক্লাসের আসলে পড়া ছিল। তার মানে আমরা বলতে পারি যে গ্লোবাল অপটিমাল সলিউশন সে আসলে খুঁজে পেতেও পারে, নাও পেতে পারে, যেহেতু বিষয়গুলো আনশিওর। কিন্তু তার মধ্যে সেই ক্যাপাবিলিটি বা হচ্ছে প্রিন্সিপাল দেওয়া হয় না যে সে এটাকে একদম গ্লোবালি খুঁজে পাবে, কিন্তু লোকাল অপটিমাল সলিউশন সে ঠিকই খুঁজে পায়। তো এই ছিল আমাদের গ্রিডি অ্যালগরিদমের মেইন হচ্ছে আমাদের বেসিক। তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং শুধু তোমাদের এক্সামের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট টপিক, প্লাস হচ্ছে এগুলা তোমরা যে কোনো জায়গায় যখনই হচ্ছে আরো সামনে অ্যাডভান্স অ্যালগরিদম, গ্রাফ থিওরি, গ্রাফ অ্যালগরিদম আছে, গ্রাফ থিওরি আছে তোমাদের সাবজেক্ট, তারপর এআই, এগুলা কিন্তু তোমাদের কাজে লাগবে। এগুলা তোমার সব সময় হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই সব অ্যালগরিদম বা এই কনসেপ্ট গুলা হচ্ছে গিয়ে আমরা খুঁজে পাবো আসলে। ওকে, তো আমরা মেইনলি গত ক্লাসে ম্যাথ সলভ করেছিলাম, সেটা ছিল কি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমের হচ্ছে ম্যাথ। ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমের ম্যাথ হিসেবে আমরা প্রথমে প্রফিট আর ওয়েটের রেশিও দিয়ে আমি সলভ করে দিয়েছিলাম, তারপর তোমরা মেবি ম্যাক্সিমাম প্রফিট দিয়ে হচ্ছে গিয়ে সলভ করেছিলে। আর ম্যাক্সিমাম প্রফিটটা দিয়ে সলভ করার পরে যে আমি আবার সলভ করে দিয়েছিলাম। এখন আমাদের যেটা বাকি আছে মিনিমাম ওয়েট, আমি সবসময় এটা হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিসই করতে দেই, বাট আজকে একটু তাহলে হচ্ছে গিয়ে দেখাই দিই, যেহেতু অনেকের হয়তো বা আমরা মনেও না থাকতে পারে, এটার সাথে এটা যদি দেখিয়ে দিই তাহলে হয়তো এটার সাথে রিক্যাপও তোমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা সেই সেম ভাবে একটা টেবিল নিচ্ছি, আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম সলভ করব। তাহলে প্রথমে আমি অবজেক্ট গুলা নিলাম, আমি সংক্ষেপে লিখতেছি, সবাই একটু বুঝে নিবে। প্রফিট, আর এখানে লিখতেছি ধরো ওয়েট গুলা। তাহলে আমাদের অবজেক্ট ছিল আসলে 7টা, সেম আগের গত ক্লাসে যে প্রবলেমটা সেটাই হচ্ছে আমি আবার সলভ করে দেখাচ্ছি অন্য অ্যাপ্রোচে। 7, আর প্রফিট ছিল 5, 10, 15, 7, 8, 9, 4, আর ওয়েট দিলাম হচ্ছে 1, 3, 5, 4, 1, 3, 2। আচ্ছা, এটা বলে একটু বড় হয়ে গেছে। আচ্ছা, ফাইন। তো আমাদের এই 7টা অবজেক্ট আছে, তো এই 7টা অবজেক্টের প্রফিট দেওয়া আছে, যে ভ্যালু গুলা কি কি, এবং হচ্ছে তার ওয়েট গুলা হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি যে সেই 7টা অবজেক্টের ওয়েট গুলা দেওয়া আছে।
ন্যাপস্যাক প্রবলেমটা কি ছিল, যে ন্যাপস্যাক প্রবলেমটা এরকম ছিল যে একটা ব্যাগ হয়তো বা কন্টেইনার আমার কাছে আছে, সেই কন্টেইনার মধ্যে আমি এমন ভাবে আইটেম বা অবজেক্ট গুলা নিব যাতে এটার যে ক্যাপাসিটি, মেইন ক্যাপাসিটি যাতে এক্সিট না করে। তো ধরে নিলাম যে এটার ক্যাপাসিটি হয়তো বা 15 কেজি, সেটা আহ, এই ব্যাগের ক্যাপাসিটি, এই 15 কেজির বেশি আইটেম এই ব্যাগে আসলে নেওয়া যায় না। তাহলে এখন আমরা যে কাজটা করব, যে এখানে আমি অবজেক্ট গুলাকে এমন ভাবে চুজ করব যাতে 15 কেজি এক্সিট না করে, আবার প্রফিটটাও ম্যাক্সিমাম হয়। আমার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, যে আমি যদি এই ব্যাগটা নিয়ে যাই তাহলে এই ব্যাগ থেকে আমি ম্যাক্সিমাম প্রফিট আসলে অ্যাচিভ করতে পারি। তাহলে এটাই ছিল আমাদের সেই প্রবলেমটা, কিন্তু আমাদের প্রবলেমের একটা জাস্ট কনস্ট্যান্ট ছিল, যেটা যেহেতু এটার নাম হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম, তাহলে এটার কনস্ট্যান্টটা কি ছিল, যে আমি অবজেক্টকে ফ্র্যাকশন ভাবে নিতে পারবো, মানে ভগ্নাংশ নিতে পারবো, একটা অবজেক্টের ভগ্নাংশ পরিমাণ বা ফ্র্যাকশন পরিমাণ আসলে চাইলেও আমরা নিতে পারবো। এখন ধরো তোমার এখানে যদি 14 কেজি ফিল আপ হয়ে যায় আর যদি 1 কেজি বাকি থাকে, কিন্তু কোনো অবজেক্টের ওয়েট 1 কেজি না, যেটা বাকি আছে, তাহলে আমি চাইলে অন্য কোনো অবজেক্টের 1 কেজি পরিমাণ ভেঙে ওই অবজেক্টটার 1 কেজি পরিমাণ নিতে পারবো। এটা ছিল আমাদের মেইন কনসেপ্ট ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমে। তো আমরা প্রথমে এখন তাহলে মিনিমাম যে ওয়েট সেটা দিয়ে সলভ করব। তাহলে আমরা প্রথমে হচ্ছে অবজেক্ট গুলা নেই, যে কোন কোন অবজেক্টকে আমরা চুজ করব। তারপরে নিলাম সেটার হচ্ছে প্রফিট, প্রফিটটা কত এটা লিখবো এখানে, ওয়েট, আর এখানে লিখলাম হচ্ছে রিমেইনিং ওয়েট, রিমেইনিং ওয়েট সংক্ষেপে লিখলাম। ওকে, তো প্রথমে কোনটা চুজ করবো, মিনিমাম ওয়েট যদি অনুযায়ী চুজ করতে যাই? ম্যাম 1। ওয়ান, ওয়ান অথবা হচ্ছে 5, দুইটারই কিন্তু দেখো ওয়েট সেম, 1 কেজি 1 কেজি, তুমি যে কোনো একটা চুজ করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে আমি প্রথমে অবজেক্ট 1 কে চুজ করলাম, এর প্রফিট হচ্ছে 5, 5 ওয়েট 1। তাহলে এখন আমার 15 - 1, তার মানে এখানে আছে 15 কেজি, 14 কেজি আসলে বাকি। সেম ভাবে আবার পরবর্তীতে আমি এখন চুজ করব কোনটাকে, 5 কে চুজ করব, যে 5 কে চুজ করলাম, এর প্রফিট হচ্ছে 8, এর ওয়েট 1, 14 - 1 তাহলে 13, 13 কেজি আসলে আমাদের বাকি। এরপরে কোনটা চুজ করব? নেক্সট 7, গুড। তাহলে আমরা 7 চুজ করলাম, 7 প্রফিট 4, ওয়েট 2, 13 - 2 11 কেজি। ওকে, বাকিটুকু তোমরা একটু সলভ করো সবাই, সলভ করো, খাতা কলম নিয়ে বসো, সলভ করে এরপর আমাকে একটু রেজাল্টটা বলো। যদি না পারো তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই এটা কমপ্লিট করে দিব। হ্যাঁ, টেবিলটা।
ম্যাম প্রফিট কি 46? হ্যাঁ 46, গুড। বাকিরা সলভ করেছো? জিশান সলভ করলো, জি ম্যাম, প্রফিট 46। 46 আসে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু দেখি যে আমি তাহলে তোমাদেরকে সলভ করে দেই পুরোটা। এরপরে কোনটা অবজেক্ট চুজ করেছো? 2. এরপর 2, তাই না? ম্যাম 6। 2 2 অথবা 6, যে কোনো একটা নিলেই হবে, কারণ সবগুলোরই ওয়েট হচ্ছে 3। 2 নিলাম, 2 এর হচ্ছে ওয়েট, প্রফিট হচ্ছে 10 আর ওয়েট 3, তাহলে 11 মাইনাস 3 থাকে হচ্ছে কত, 8। দেন 6, 6। 6, 9, 3, 8 minus 3, 5. 5। ওকে, তারপর 5, ওকে। দেন হচ্ছে ম্যাম 4। 4 এর প্রফিট 7, 4 7। কেজি। 5 minus 4, 1, তাহলে 1 কেজি আমি নিতে পারবো। এরপর কোনটা চুজ করবো? 3। ম্যাম 3, 3। 3। এখন দেখো এই যে এখানে সবার একটু সমস্যা হবে, এরপর নেক্সট আমাদের 3 চুজ করতে হবে, কিন্তু 3 এর ওয়েট আছে 5 কেজি, তো আমি 5 কেজি কিন্তু নিতে পারবো না। তাহলে আমি 5 কেজি থেকে কত কেজি নিতে 1 পারবো? 1 কেজি নিতে কেজি হবে। আজকে নিতে পারবো। তাহলে আমি তো 5 কেজি থেকে 1 কেজি নিলাম, তাহলে 1 মাইনাস 1, 0। কিন্তু দেখো এখানে যে প্রফিটটা লেখা আছে এটা কিন্তু 5 কেজির প্রফিট লেখা, তাই না? তাহলে জি 1 ম্যাম, কেজির প্রফিট লিখতে হবে। তাহলে কত আসবে 1 কেজি প্রফিট নিলে? 3 টাকা। 3 টাকা, গুড। তাহলে 3। ঐকিক নিয়মে আমরা আসলে সলভ করবো। তারপর এটা যোগ করে ফেলবো, যোগ করলে আসবে কত, 46 আসার কথা এই প্রফিট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে হচ্ছে আমরা ম্যাম এভাবে ম্যাম হচ্ছে জি জি। ম্যাম এখানে 2 আর 6 এর তো সেম প্রফিট, তো এখানে যদি 2 আর 6 একদম লাস্টে থাকতো তাহলে তো ম্যাম মানে 2 যদি আগে নেই বা 6 যদি আগে নেই তার জন্য ম্যাম ম্যাক্সিমাম প্রফিটের অ্যান্সারটা ডিফারেন্ট আসতো না ম্যাম? ডিফারেন্ট আসতো, কিন্তু তুমি যখন হচ্ছে কোড করবা বা যখন প্রোগ্রামিং করবা, তুমি ইনপুট আকারে যেটাকে আগে দিবা সেটা হচ্ছে আগে ইনপুট হিসেবে নিবে। সো যদি ইনপুট আকারে তুমি 2 কে যদি আগে দাও, তাহলে ও এইটাকে আগে হচ্ছে গণনা করবে। আর যদি তুমি ইনপুট আকারে 6 কে আগে দাও, তাহলে 6 কে আগে হচ্ছে নিবে। তো ওই ইনপুটের ওয়াইজ ডিপেন্ড করবে যে কোনটা। এই জন্য তো বললাম যে গ্রিডি তো সবসময় আসলে একদম ম্যাক্সিমাইজ যে অপটিমাল সলিউশনটা দিবে এরকম না। তো তুমি যেটা করতে পারো, যখন তুমি ম্যাথ করবা, যেটা প্রোডাক্টের শুরুতে থাকবে সেটা আগে নাও, পরেরটা পরে নাও, এরকম ভাবে। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমরা তাহলে আমরা একটা সলভ করে ফেললাম। তাহলে এইভাবে আসলে গ্রিডি অ্যালগরিদম দিয়ে আমরা হচ্ছে 3টা অ্যাপ্রোচে সলভ করেছিলাম। তো প্রথম অ্যাপ্রোচ যেটা ছিল যে ম্যাক্সিমাম প্রফিট দিয়ে আমার যদি ভুল না হয় এই রেজাল্টটা আসছিল 47.25। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচে আমাদের রেজাল্ট ছিল। সেকেন্ড অ্যাপ্রোচের রেজাল্ট ছিল এইটা। আর যে থার্ড অ্যাপ্রোচের আমাদের রেজাল্ট কত ছিল মনে ম্যাম আছে কার? 51, গুড। তাহলে 51 ছিল আমাদের থার্ড অ্যাপ্রোচের রেজাল্ট। দেখো 3টা অ্যাপ্রোচের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রেজাল্ট কে দিল? থার্ড অ্যাপ্রোচ। তার মানে হচ্ছে প্রফিট আর ওয়েটের রেশিও। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যে গ্রিডি অ্যালগরিদম মানে ফ্র্যাকশনাল ল্যাপসের প্রবলেম যে সলভ করতেছি, তার মধ্যে যে 3টা অ্যাপ্রোচের মধ্যে আসলে প্রফিট রেশিও, ওয়েটের রেশিও যে সে সবচাইতে বেস্ট রেজাল্ট আমাদের আসলে প্রোভাইড করে। সো এটা কিন্তু ওয়ান অফ দ্য কোয়েশ্চেন যে তার মানে আমরা 3টা অ্যাপ্রোচ দিয়ে সলভ করলাম, তাদের মধ্যে বেস্ট যে অ্যাপ্রোচটা সলভ করলাম সেটা হচ্ছে গিয়ে সেই প্রফিট আর ওয়েটের রেশিও। সো তোমাদের যদি কখনো কোয়েশ্চেন আসে বা হচ্ছে গিয়ে তুমি যখন সলভ করবা, তোমাদের কোয়েশ্চেনে অবশ্যই উল্লেখ থাকবে যে তুমি কোন অ্যাপ্রোচ দিয়ে সলভ করবা। আর যদি কোনো অ্যাপ্রোচ দিয়ে সলভ না করার কথা বলা থাকে, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, তোমরা যেটা করবে অবশ্যই থার্ড অ্যাপ্রোচ দিয়ে সলভ করবে, কারণ আমরা থার্ড অ্যাপ্রোচটা হচ্ছে কি বেস্ট রেজাল্ট দেয়। যদি কোনো অ্যাপ্রোচের কথা উল্লেখ না থাকে তাহলে এইটা অ্যাপ্রোচ দিয়ে সলভ করব, যদি অ্যাপ্রোচের কথা উল্লেখ থাকে তো সেটা দিয়ে সলভ করব। সো এটা হচ্ছে কি তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যে তোমার আসলে কিরকম আসবে। ম্যাম জি, সিলেক্টেড আইটেমসটা যদি একটু বলতেন এটার। কিসের? এই যে ফর মানে এখন যেটা করলাম মিনিমাম ওয়েটের জন্য সিলেক্টেড আইটেমস এর যে সেট। সিলেক্টেড আইটেমস এর, ওকে গুড। তাহলে সিলেক্টেড আইটেমস এর হবে হচ্ছে
দেখো আমরা কি কিছু ম্যাম আমরা 1 1 1 1 1/5 দেন 1 সবগুলো by 1 5 দেন সবগুলা হচ্ছে 1 কোনটা আছে যে একটা ম্যাম চারটা 1 আচ্ছা 4টা 1 গুড তাহলে এই যে 1 আর 2 হচ্ছে আমরা ফুলই নিয়েছিলাম এই যে 1 আর 2 3-এ যে হচ্ছে আমরা 5 কেজির 1 কেজি নিলাম এর জন্য কিন্তু এই যে 1/5 মানে 5 কেজির 1 কেজি এই জন্য 1/5 এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারো পয়েন্ট আকারে লিখতে পারো হ্যাঁ সেম একই জিনিস আর হচ্ছে 4 পুরোপুরি নিয়েছিলাম 5 পুরোপুরি নিয়েছিলাম 6 ও ফুল নিলাম 7 ও ফুল নিলাম দ্যাটস ওয়াই হচ্ছে এরপরে 4টা 1 মানে এটা ক্রম অনুযায়ী 1 থেকে 7 এর ক্রম অনুযায়ী সিলেক্টেড আইটেমের ম্যাট্রিক্সটা বা হচ্ছে 1D যে এটা এটা আমি এক্সামে এরকম ম্যাথে কিরকম মার্কস থাকতে পারে? এটা হচ্ছে ডিপেন্ড করবে তোমাদের তো মিড আর সিটির তো একটু কোয়েশ্চেনের ডিফারেন্স আলাদা হবে কারণ মিড টার্মের কথা বলতেছো না সিটিতে তো অবশ্যই এই সিলেবাস নাই মিড টার্মেরটাই বলি মিড টার্মে তো তোমাদের পরীক্ষা মার্কিং হচ্ছে 20 মার্কস কিন্তু যে সময় 1.5 ঘন্টায় সময় তো আর হচ্ছে কমায় নেই সো এটা দেখা যাবে 4 মার্কসে থাকতে পারে 3-4 এটা কোয়েশ্চেন সেট আপের সময় মনে করো যদি এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে যে যদি ম্যাক্সিমাম প্রফিট চাওয়া হচ্ছে নাকি দুইটাই চাওয়া হচ্ছে নাকি কোন অ্যাপ্রোচ দিয়ে এটা পরে ইভালুয়েট করে কোয়েশ্চেন যখন করব তখন ইভালুয়েট করে দেখা হবে যে কতখানি সময় লাগবে সেই অনুযায়ী করা হবে সেটা নিয়ে চিন্তা করার বিষয় না তোমরা যেটা করবা যে তোমরা যে এক্সারসাইজ গুলো আমরা সলভ করতেছি ওগুলো বাসায় বসে তোমরা সলভ করবা তোমরা যদি সলভ করে এটা শিখে যাও তো তোমাদের জন্য মানে ওই টাইমিং এর ম্যাটার করবে দেখা যাবে যে টাইম দেওয়া থাকবে সেই টাইমে অর্ধেক টাইমই তোমাদের লেখা শেষ হয়ে যাবে এই অবস্থা ওকে ম্যাম। আচ্ছা তো আমাদের আসলে এটা ছিল আমাদের গত ক্লাসের টপিক এটা একটু রিক্যাপ করলাম আমরা তাহলে আমাদের এখন তোমরা দেখবা স্লাইড আমি আরেকটা আপলোড দিলাম ডায়নামিক অ্যালগরিদমের স্লাইড এটা হচ্ছে আজকের টপিক আমাদের যতখানি পারি ততখানি আমরা শেষ করব বাকিটুকু হচ্ছে নেক্সট ক্লাসের জন্য আমরা রেখে দিব আর কি এটা দিয়ে আমাদের সিলেবাস শেষ হবে আর ওই যে তোমাদের টাইম কমপ্লেক্সিটির একটা সলভ করতে দিয়েছিলাম মনে আছে ওই যে ফার্স্ট স্লাইডের লাস্টে যে এটা ওইটা নিয়েও হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করব তোমার যদি টাইম কমপ্লেক্সিটি নিয়ে আরো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে সেগুলো নিয়ে আলোচনা করব এভাবে করে আসলে আমরা এই উইকের ক্লাস শেষ করব সো আমরা আমাদের নতুন টপিক তাহলে শুরু করি ডাইনামিক অ্যালগরিদম ডাইনামিক অ্যালগরিদমটা আসলে কি এই যে এতক্ষণ ধরে আমরা গ্রিডি অ্যালগরিদম পড়লাম গ্রিডি অ্যালগরিদমের কিছু অ্যাডভান্টেজ দেখলাম ডিসঅ্যাডভান্টেজ দেখলাম তাহলে ডাইনামিক অ্যালগরিদমটা আসছে কোথা থেকে এই যে গ্রিডি অ্যালগরিদম যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে ডাইনামিক অ্যালগরিদমের অ্যাডভান্টেজ গ্রিডি অ্যালগরিদমে দেখলাম যে আমরা গ্লোবাল অপটিমাল আসলে সলিউশন খুঁজে পাচ্ছি না অনেক সময় পেয়ে যাই লাকিলি বাট এটা আসলে ওই প্রিন্সিপালের কারণে আমরা পারি না তো এই জন্য নতুন একটা অ্যালগরিদম আসলে দরকার যে অ্যালগরিদমটার নাম পরবর্তীতে যে অ্যালগরিদমটা নিয়ে আসা হয় সেটা হচ্ছে কি ডাইনামিক অ্যালগরিদম যে এই অ্যালগরিদম দিয়ে আসলে আমরা অপটিমাল সলিউশন খুঁজে পাবো গ্লোবাল অপটিমাল সলিউশন তো আমরা একটু দেখি যে আসলে ডাইনামিক অ্যালগরিদম জিনিসটা কি সেম ভাবে যদি আমরা একটু দেখি যে ডাইনামিক প্রোগ্রামিং ইজ এ টেকনিক that breaks the problem into sub-problems and save the result for future purpose so that we don't need to compute the result again. দেখো আমরা কিন্তু প্রবলেমটাকে বিভিন্ন সাব প্রবলেমে ভাগ করতেছি ডিভাইড এন্ড কনকোয়ার যে ছিল টেকনিকটা ওইটাতেও কিন্তু আমরা প্রবলেমকে বিভিন্ন সাব প্রবলেমে ভাগ করতেছিলাম তাহলে কেউ আমাকে বলতে পারবা যে তাহলে ডাইনামিক অ্যালগরিদম আর ডিভাইড এন্ড কনকোয়ারের মধ্যে ডিফারেন্স কোথায় এই লাইনটাতে কিন্তু লেখা আছে ফিউচার পারপোজে সেভ করে রাখে হ্যাঁ আর ডিভাইড এন্ড কনকোয়ার কি সেভ করে রাখতেছিল না মিস না ডিভাইড এন্ড কনকোয়ার কিন্তু সেভ হয় গুড তো মানে হচ্ছে কি আমরা যেটা দেখতেছিলাম ডিভাইড এন্ড কনকোয়ার আমরা বারবার হচ্ছে ডিভাইড করতেছিলাম কিন্তু এটা আমি ফিউচার পারপাসের জন্য অন্য কোথাও সেভ করে রাখি নাই যে যদি একই প্রবলেম আসে
একই প্রবলেম যাতে আমাকে হচ্ছে গিয়ে আবার যাতে সলভ যদি মানে আবার আমি আবার একই প্রবলেম আবার সলভ করব, আবার যদি একই ধরনের অ্যারে আসে সেটাকে আমি আবার হচ্ছে ভাঙবো। কিন্তু ডাইনামিক অ্যালগরিদম যে বললো যে না, এতে সময়ের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, যে আমি যদি একই জিনিস বারবার সলভ করি, বারবার ভাঙি, তাহলে তো হচ্ছে কি এটা টাইম কমপ্লেক্সিটি বেড়ে যায়। তো ডাইনামিক অ্যালগরিদম এমন একটা অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে পরবর্তীতে এটা ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে এটাকে উদ্ভাবন করা হয়, যে আমরা বারবার একই জিনিস কম্পিউট করব না, আমরা ফিউচার পারপাসের জন্য একই রেজাল্ট কোথাও সেভ করে রাখবো, যাতে পরবর্তীতে যদি একই প্রবলেম আবার আসে, একই সাব প্রবলেম আসে, যাতে বারবার আমাদের সলভ করতে না হয়। তাহলে এটা একটা অপটিমাইজ ওয়েতে আসলে একটা প্রবলেমকে সলভ করতে পারে। এটা আমরা এক্সাম্পল দেখব যে কিভাবে আসলে সে ফিউচার পারপাসের জন্য সেভ করে রাখতেছে। আপাতত আমরা একটুখানি থিওরিটিক্যাল নলেজ গেইন করি যে আসলে জিনিসটা কি। ওকে, তাহলে আমরা সেম একই যে গ্রিডি অ্যালগরিদমের মতো এটাও একটা অপটিমাইজেশন প্রবলেমকেই সলভ করে, প্রবলেমটাকে অপটিমাইজ করে। সেই অপটিমাইজ প্রবলেমটা কি, যে আমরা মিনিমাম আর ম্যাক্সিমাম রেজাল্ট আসলে খুঁজে বের করব। তো সেম, কিন্তু আমরা দেখি যে the dynamic programming guarantees to find the optimal solution of a problem if the solution exists. যদি সেই প্রবলেমের সলিউশন থাকে, সেই প্রবলেমের সে অপটিমাল সলিউশন খুঁজে পায়, যেটা সে গ্যারান্টি দেয়। কিন্তু আমরা এতদিন ধরে দেখলাম যে গ্রিডি অ্যালগরিদম সেই গ্যারান্টিটা আসলে দিতে পারতেছিল না। তো দ্যাটস এ পরবর্তীতে ডাইনামিক অ্যালগরিদমের আসলে উৎপত্তি। তো এটাও সেম ভাবে আমরা দেখতেছি কি যে জিনিসটা কি, তাহলে আমরা বলতে পারি যে ডাইনামিক প্রোগ্রামিং এর বা ডাইনামিক অ্যালগরিদমের ডেফিনেশনটাকে তাহলে কি বলতে পারি, যে ইট ইজ এ টেকনিক ফর সলভিং এ কমপ্লেক্স প্রবলেম। আমরা একটা কমপ্লেক্স প্রবলেমকে ডিরেক্ট সলভ করব না, একটা কমপ্লেক্স প্রবলেমকে আসলে আমি ভাঙবো, ভেঙে ভেঙে সলভ করব। কারণ আমরা কি জানি, ধরো তোমরা নিজেরাও দেখো যে যদি ধরো একটা প্রবলেম বলতে কি, একটা প্রবলেম তো বিভিন্ন ধরনের হতে পারে, যে কয়দিন আগে একটা প্রোগ্রাম গেল ধরো কথা বা সামনেটা ধরো কালচারাল প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা এত বড় একটা প্রোগ্রামকে যদি আমি সবাই মিলে একসাথে একই প্রবলেম সলভ করতে যাই, তাহলে কিন্তু অনেক ধরনের মিসম্যানেজমেন্ট হয়ে যাবে। তো এইখানে কি করা হয়, বিভিন্ন যখন প্রোগ্রাম হয় বা বড় ধরনের কোনো প্রোগ্রাম হয়, বিভিন্ন কমিটিতে আসলে ভাগ করা হয়, যে বিভিন্ন কমিটির বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি অ্যাসাইন করা হয়। এতে সুবিধাটা কি হচ্ছে, যে এক একটা কমিটিকে আমি ধরতে পারি এক একটা সাব প্রবলেম, সেই সাব প্রবলেম একটা ছোট স্পেসিফিক প্রবলেম নিয়ে সেই কমিটিটা কাজ করে। তার মানে ধরো একজন হচ্ছে গিয়ে ধরো ট্রান্সপোর্টের কমিটিতে আছে, কেউ ফুড কমিটিতে আছে, কেউ হচ্ছে যে কালচারাল যে অ্যাক্টিভিটি সেটার কমিটিতে আছে। এই যে বিভিন্ন যে কমিটিতে আমি ভাগ করে দিলাম, সে ওইটুকু কাজ নিয়ে সে কাজ করবে এবং সেটাকে এনশিওর করবে যে কাজগুলো ঠিক মতো হয়। এতে সুবিধা কি হচ্ছে, আস্তে আস্তে মিসম্যানেজমেন্ট হয় না, কমিউনিকেশন ঠিকঠাক থাকে, একটা প্রবলেমকে কম সময়ে আমি সলভ করতে পারি। কারণ দেখো, যদি আমি এটাকে 5টা কমিটিতে বা 5টা প্রবলেমে ভাগ করি, প্যারালালি 5টা প্রবলেম কিন্তু সলভ হচ্ছে। যদি আমি একসাথে সলভ করতে যেতাম, তাহলে একটার পর একটা করতে হতো। এখন যেহেতু প্যারালালি কাজগুলো হয়, এতে যেরকম হচ্ছে টাইম কমপ্লেক্সিটিও কমে যায়, তবে কাজটা অনেক ইজিয়েস্ট ওয়েতে সলভ করা যায়। তো সেম একই জিনিস, একই টেকনিক, যে আমি একটা প্রবলেমকে আসলে বিভিন্ন সিম্পল সাব প্রবলেমে ভাগ করে নিব। এই প্রবলেমটাকে আমি একবার সলভ করব, জাস্ট ওয়ান্স, একবার হচ্ছে সলভ করব, এবং সেই সলিউশনটা আমি কোথাও স্টোর করে রাখবো, যাতে টু অ্যাভয়েড রিপিটিটিভ কম্পিউটেশন, যাতে একই জিনিস আমার বারবার সলভ করতে না হয়। তো তো এইটা আমি এই যে স্টেপ বাই স্টেপটা একটু পরে দেখাচ্ছি। আগে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের একদম বুঝতে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তখন আমাদের এটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এই যে আমাদের সেই একটা প্রবলেম, আমরা তো সবাই হচ্ছে যে যে রিকার্সিভ যে ইকুয়েশন সম্পর্কে আসলে সবাই জানি। এই ধরো আমাদের সেই প্রবলেমটা, যে আমরা একটা ফাংশন এফ এন এর মান ভ্যালু পাবো, সেটা কিভাবে পাবো, fn-1 প্লাস fn-2, এই দুইটা যদি যোগ করি তাহলে fn এর ভ্যালু আসলে পাওয়া যায়। তাহলে আমরা f20 কে কিভাবে আসলে খুঁজে পাবো, f20 কে যদি সলভ করতে যাই, যদি n এর মান 20 হয়, তাহলে 20 এর ভ্যালু পেতে গেলে কার কার ভ্যালু লাগবে এই ইকুয়েশনে বসালে? 18 আর 19। 18 আর 19, ওকে। তাহলে f18 এর রেজাল্ট লাগবে, f19 এর আসলে আমার রেজাল্টটা দরকার। তাহলে আমরা একটু এই ট্রিতে যাই। ট্রিতে দেখো f20 পেতে গেলে আমার f19 লাগবে আর f18 লাগবে।
সেম ভাবে আবার যেহেতু রিকারশন, F19 কে যদি আমার রেজাল্ট পেতে হয় তাহলে আমার কাকে লাগবে, এই 9, তাহলে এবার n এর ভ্যালুর মান হবে 19, তাহলে কার কত কত লাগবে? 18 17 18 আর 17, গুড। তাহলে আমি 18 আর 17 এর আমার হচ্ছে রেজাল্ট লাগবে। সেম ভাবে আবার 18 কে যদি আমি পেতে চাই তাহলে আমার 17 আর 16 এর আসলে রেজাল্টের মান লাগবে। এখন সেম ভাবে আবার চলতে থাকবে। দেখো F18 এ যদি পেতে চাই তাহলে 17 16 লাগবে, আবার 17 পেতে গেলে 16 15 দরকার, আবার 17 এর রেজাল্ট পেতে গেলে আবার 16 15 দরকার। সেম ভাবে F16 এর রেজাল্ট পেতে গেলে F15, এই যে এখানে ভুল আছে, 19 কিন্তু হবে না, 14 হবে এই জায়গাটাতে। ওকে, তো এই মানগুলো আসলে দরকার। ধরে নিলাম হচ্ছে কি এগুলার মান আমার দেওয়া আছে, ধরো F17 16, এগুলার 16 আর 15 এগুলার ভ্যালুর মান হয়তো আমি পেয়ে গেছি, বা এটা আসলে কি হবে যে ভাঙতে F0 বা F1 এ যে আসলে পৌঁছাবে এক সময়। আমি এত দূর গেলাম না, আমি ধরে নিলাম যে আমাদের কাছে F17 ধরো আমি ধরে নিলাম আমার মান দেওয়া আছে কত, ধরো 10 ধরে নিলাম, আর F16 এর মান ধরো দেওয়া আছে হচ্ছে 5 দেওয়া থাকলো, F15 এর ভ্যালুর মান ধরো দেওয়া আছে 4, আর F14 এর মান দেওয়া আছে ধরো হচ্ছে 6 ধরে নিলাম। তাহলে এখন আমি যেটা করবো আমি ক্যালকুলেট করবো। এখন আমি এই যে আমি যে বটম থেকে আপের দিকে যাব, যে এই F20 এর মানের রেজাল্টটা পেতে গেলে তাহলে F17 এর মান হচ্ছে 10, তাহলে আর F16 এর মান হচ্ছে 5, তাহলে F18 কি জাস্ট যোগ হবে, যে এই যে এই অনুযায়ী যে Fn-1 প্লাস Fn-2, তাহলে Fn পাবো, তাহলে 10 + 5 এটা রেজাল্ট হবে হচ্ছে 15, F18 এর ভ্যালুর মান 15। ওকে, সেম ভাবে আমি আবার পাবো। এখন দেখো যখন আমি উপরের দিকে যাচ্ছি তখন যে দেখলাম যে F19 কে যদি আমি পেতে চাই, এটা রেজাল্ট আমার লাগবে, এই রেজাল্টটা যদি আমার দরকার হয় তাহলে আমার F18 এর মান দরকার, আর F18 এর মান যেটা আমি অলরেডি পেয়ে গেছি, আর F17 এর মান দরকার। তার মানে আমার এই বরাবর হচ্ছে, এখন আমি ট্রি এর এই বরাবর যাব, যে দেখবো যে F17 এর ভ্যালুটা আসলে আমার দরকার। দেখো যদি আমি ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে যদি এই কাজটা করতাম তাহলে F17 এর যে মানটা সেটা আবার আমাকে নিচের দিকে যেতে হতো, এই প্রবলেমটাকে আবার সাব প্রবলেমে ভাগ করতাম করে হচ্ছে F16 এর ভ্যালুর মানটা এখান থেকে হয়তো পেতাম, আবার F15 এর ভ্যালুর যে মানটা এখান থেকে হচ্ছে পেয়ে আবার ক্যালকুলেট করে F17 এর মান হচ্ছে যোগ করতাম। এভাবে কিন্তু কাজ আসলে চলতো ডিভাইড এন্ড কনকোয়ার যদি করতাম। কিন্তু না, ডাইনামিক অ্যালগরিদম তো আমরা জানি যে যদি অলরেডি একটা প্রবলেম সলভ করে ফেলি তাহলে সেটাকে আমি বারবার আর সলভ করব না। তো ধরো F17 কে আমি আবার সলভ কেন করব, F17 এর মান কিন্তু অলরেডি আমি জানি, যেটা অলরেডি আমি সেভ করে রাখছি সেটা হচ্ছে 10, এই যে এখানে। তাহলে আমি ডিরেক্ট এখানে এক্সেস করে 10 এখানে আমি এখানে অ্যাসাইন করে দিব, এতখানি কাজ আসলে আমার করার দরকারই হচ্ছে না। সেম ভাবে এই যে 15 আর 10 যোগ করলে এখানে আসবে হচ্ছে 25, তাহলে এখানে 25 নিয়ে আসলাম। এখন F2 আবার হচ্ছে কি আমি এইখান থেকে আবার কোথায় যাব, এইদিকে যাব, যে দেখবো যে না F20 এর যদি ভ্যালু পেতে চাই তাহলে F19 এর মান দরকার, আর যেটা আমরা অলরেডি পেয়ে গেছি, আর F18 এর মান দরকার। এখন কি করবো বলো তো, আমি কি আবার হচ্ছে যে করবো, F18 এর 15 ভ্যালুটা এখানে নিয়ে আসবো। হ্যাঁ এই তো F18 এর ভ্যালু কিন্তু আমি অলরেডি ক্যালকুলেট করে ফেলছি একবার, এটা অনেক, তাহলে এইটাকে আমি ডিরেক্ট হচ্ছে এখানে এক্সেস করে নিয়ে আসবো। এতখানি ব্রাঞ্চের যে কাজগুলো, এত বড় একটা ব্রাঞ্চ, এই কাজ কিন্তু আবার করতে হচ্ছেই না, আমি আবার কম্পিটিশন করবোই না। কিন্তু ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে যদি করতাম তাহলে কিন্তু আমার সেই আবার একই ধরনের কম্পিটিশন আসলে করতে হতো। তাহলে এত এত পরিমাণ কাজ, এত পরিমাণ টাইম কিন্তু আসলে বেঁচে যাচ্ছে ডাইনামিক অ্যালগরিদমের কারণে, ডাইনামিক প্রোগ্রামিং এর কারণে। এখন এই যে এই জিনিসটা হয়তোবা অন্য কোথাও আমি সেভ করে আসছি, এই যে 15 যেটা, এটা আসলে এখান থেকে কিভাবে অ্যাক্সেস করলাম, হয়তোবা কোনো একটা মেমোরিতে আমি সেভ করে আসছি, ধরো মেমোরিটা এরকম টাইপের কিছু একটা, ধরে নিলাম এরকম একটা কিছু আঁকি। ধরো এখানে হচ্ছে 15 এর মান
এখানে হচ্ছে 16 F16 এর মান, এখানে ধরো F17 এর মান, এখানে ধরো 19 এর মান বা 18 এর মান, 19 আর 20 বড় করে আঁকলাম না, জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য। ধরো আমি একটা স্পেস অ্যালোকেট করে আসছিলাম, তো যখন আমি 17 আর 16 এর মান কিন্তু এখান থেকে আমি অলরেডি জানি 10 আর 5, 17 আর 16। 17 এ হচ্ছে এখানে আমি 10 সেভ করে রাখবো, 10 দিয়ে সেভ করে রাখবো, আর 16 এ হচ্ছে 5 দিয়ে সেভ করে রাখলাম। ওকে, যখন আমি এখান থেকে ক্যালকুলেট করলাম এই 15 এর মান, এখানে যে 15 পেলাম, এই 15টা কিন্তু আমি এখন এখানে সেভ করে আসবো, 18টা এখানে সেভ করে আগে আমি চেক করব যে আসলে কোনো অলরেডি কোন একটা ভ্যালু সেভ করা আছে কিনা। যেহেতু খালি, তার মানে এটা আগে কখনো করা হয় নাই, তার মানে এমটি থাকলে আমি আবার হচ্ছে কি করব। তো 15 পেলাম। সেম ভাবে আমি এখন যখন আবার ওই যে আগের প্রসিডিউরটা দেখাচ্ছি, তো F19 এ যাব, তখন আমি দেখবো যে F17 এর মানটা আসলে দরকার। আমি কি করব, আমি ক্যালকুলেট আগেই করব না, আমি যেটা করব আমি আগে টেবিলে সার্চ করব যে এই F17 এর মান কি আছে। যে দেখলাম যে হ্যাঁ, F17 এর মান কিন্তু অলরেডি আমার টেবিলে স্টোর করা আছে 10, তাহলে আমি আর ক্যালকুলেশন করব না, আমি এখান থেকে মানটা নিয়ে আসবো 10, 10 আর 15 যোগ করে এখানে আসবে 25। এই যে আমি 25টা পাচ্ছি F19 এ, এখন আমি যে দেখব যে F19 এ সেই মানটা এখানে সেভ করে দিব। ওকে, সেভ করে দিলাম। দেন হচ্ছে আমি আবার 20 এর দিকে যাব, এখন যে দেখবো যে F19 এর মান অলরেডি আমি পেয়ে গেছি, কিন্তু আমার F18 এর মানটা আসলে দরকার। আমি যেটা করবো, আমি আগে ক্যালকুলেট না করে আমি আবার টেবিলে যে সার্চ করবো যে 18 এর কি ভ্যালু এমটি কিনা। যে দেখলাম যে না, 18 এর ভ্যালু কিন্তু অলরেডি স্টোর করা আছে, তার মানে এইটুকু কাজ এখান থেকে আমি এক্সেস করে এই 15টা এখানে নিয়ে আসলাম। তাহলে F20 এর মান এখন চলে আসবে কত, 40, 25 প্লাস 15, তাহলে এখানে আমি সেভ করব হচ্ছে 40। তাহলে কাজটা কিন্তু আমার ইজিয়েস্ট হয়ে গেল, এতখানি কাজ করতে হচ্ছে না। তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি খুবই কমে যাচ্ছে, কিন্তু একটা কমপ্লেক্সিটি একটু বাড়তেছে। কোনটা বাড়তেছে? স্পেস কমপ্লেক্সিটি, কারণ আমার তো স্টোরেজ অ্যালোকেট করতে হচ্ছে। তো আসলে কোন অ্যালগরিদম ভালো, কোন অ্যালগরিদম খারাপ, যে গ্রিডি অ্যালগরিদম ভালো না, ডাইনামিক অ্যালগরিদম ভালো, এটা বলতে পারবো না কখনোই। আবার বলতে পারবো না যে গ্রিডি ভালো ডাইনামিক খারাপ, এটা কখনোই বলতে পারবো না। কারণ প্রতিটা, এই যে আমরা তাহলে গ্রিডি কেন পড়তে, তাহলে আমরা ডিরেক্ট ডাইনামিকই পড়তে পারতাম। কারণ এক একটা পার্সপেক্টিভে এক একটা অ্যালগরিদমকে আমরা আসলে কোনটা পারফরমেন্স ভালো খারাপ বলতে পারবো। যদি তোমার স্পেসের কনস্ট্রেন্ট থাকে, যে স্পেস কমপ্লেক্সিটি তোমার একটা বড় একটা কনস্ট্রেন্ট হিসেবে আছে, তাহলে তোমাকে অবশ্যই গ্রিডি অ্যালগরিদমই চুজ করতে হবে। কারণ সবসময় তো প্রতিটা প্রবলেমের মেইন উদ্দেশ্য থাকে না গ্লোবাল অপটিমাল সলিউশন খুঁজে বের করা। কিছু কিছু প্রবলেমের মেইন মটো থাকে যে একটা প্রবলেমের সলিউশন, ফিজিবল সলিউশন খুঁজে বের করা, সেটা লোকাল হতে পারে, কোনো সমস্যা নাই। তো তখন আমি অবশ্যই গ্রিডির দিকে যাব। আবার যখন যদি মনে হয় যে না, আমার টাইমটা বড় হচ্ছে একটা বড় বিগ ফ্যাক্টর, যে আমার স্পেসের কোনো কনস্ট্যান্ট নাই কিন্তু টাইমে কনস্ট্যান্ট আছে, তখন অবশ্যই আমি যাব হচ্ছে ডাইনামিকে। আবার যদি এটাও আমার উদ্দেশ্য থাকে যে আমার একটা অপটিমাল সলিউশনই খুঁজে বের করতে হবে গ্লোবালি, তাহলে অবশ্যই আমি ডাইনামিক অ্যালগরিদমই অ্যাপ্লাই করব। তো এটা কিন্তু যে আমরা যে কেবল এই ট্রিটা আঁকলাম, এটাকে বলা হয় রিকারশন ট্রি, রিকারশন ট্রি। ওকে, তাহলে আমরা একটু পরবর্তী স্টেজে যাই। যেহেতু আমরা এই সম্পর্কে দেখলাম, তাহলে আমরা একটুখানি আগের যে পেজটা যেটা আমরা একটু বাদ দিয়ে আসছিলাম, সেটা তাহলে এখন আমাদের বুঝতে খুবই সুবিধা হবে যদি আমরা একটু দেখি। তাহলে প্রথমে দেখি যে, তাহলে আমরা দেখলাম যে আমরা একটা প্রবলেমটাকে, সেটাকে আমরা কিছু সাব প্রবলেম আসলে ভাগ করে নিলাম, যে কেবলই দেখলাম প্রবলেমে ভাগ করে সেগুলোর কি বের করলাম, কিছু অপটিমাল সলিউশন আসলে খুঁজে বের করলাম। এবং সেই যে অপটিমাল সলিউশন খুঁজে বের করলাম, সেই অপটিমাল সলিউশনে কোথাও একটা স্টোর করে রাখতেছিলাম। যে আমি একটা টেবিল এঁকে তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগেই। সো আমি এটা কোথাও স্টোর করে রাখলাম, এই যে স্টোর করে রাখলাম একটা টেবিলে, সেটাকে বলা হয় মেমোরাইজেশন। সেটাকে বলা হয় মেমোরাইজেশন। এটা কিন্তু খুব মনে রাখতে হবে যে the process of storing the results of sub problem is known as memorization.
সো মেমোরাইজেশনের মাধ্যমে আমি যখন কোনো রেজাল্টকে স্টোর করে রাখলাম, তাহলে এখন কি হবে, যদি সেই সেম সাব প্রবলেমটা আবার আমার সামনে অ্যাপিয়ার হয় বা আসে, সেটাকে আমি আবার ক্যালকুলেট করব না, আমি ওইটাই রিইউজ করব। তাহলে আমি একই জিনিস বারবার রিপিটিটিভ অ্যানালাইসিস বা রিপিটিটিভ ক্যালকুলেশন আসলে করার প্রয়োজন হচ্ছে না। এবং ফাইনালি কি করব, যে যখন আমি সাব প্রবলেম গুলোকে সলভ করলাম, ফাইনালি মার্জ করে সেটার কমপ্লেক্স প্রবলেমটা আসলে কি সলিউশন কিন্তু খুঁজে বের করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের সেই ডাইনামিক অ্যালগরিদম অ্যাপ্রোচ কিভাবে আসলে কাজ করে বা প্রিন্সিপালটা কিভাবে কাজ করে। তো এর মাধ্যমে আমরা যেটা পরবর্তীতে দেখলাম যে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বেড়ে যাচ্ছে, কিন্তু যেহেতু আমরা হচ্ছে কিছু ইন্টারমিডিয়েট রেজাল্ট কি স্টোর করে রাখতেছি, কিন্তু টাইম কমপ্লেক্সিটি অনেক পরিমাণ কমে যাচ্ছে সেই হারে। তো এইটুক নিয়ে এই যে আমরা প্রোগ্রামিংটা পড়লাম, একটা নতুন প্রবলেম আসলে পড়লাম, এটাতে তোমাদেরকে কারো কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতেছো বা কোনো ধরনের কোয়েশ্চেন আছে কারো? আমরা কি বুঝতে পারছি? বুঝতে পেরেছে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন হচ্ছে কি আমরা একটু আগাই, যে ডিভাইড এন্ড কনকোয়ার যে মেথডটা, তাহলে এটার সাথে ডাইনামিক প্রোগ্রামিং এর আসলে কি ধরনের হচ্ছে ডিফারেন্সটা আসলে কোথায়। তাহলে ডিফারেন্সটা যদি আমরা একটু দেখতে চাই, যে প্রথমে আমাদের ডিভাইড এন্ড কনকোয়ার কে আমরা দেখলাম যে আমরা প্রবলেমটাকে দুটো ভাগে ভাগ করলাম। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসলে কোয়েশ্চেন। আমরা যদি একটু দেখি যে ডাইনামিক প্রোগ্রামে ডিভাইড এন্ড কনকোয়ারে ভাগ করলাম, কনকোয়ার করলাম, দেন হচ্ছে এই প্রবলেমটাকে হচ্ছে গিয়ে বিভিন্ন সাব প্রবলেম যে ভাগ করেছিলাম সেটাকে আমরা কম্বাইন করলাম। ডাইনামিক প্রোগ্রামিং এ আমরা যেটা করলাম যে বটম আপ অ্যাপ্রোচের মাধ্যমে আসলে কি করলাম, ওই প্রবলেম গুলাকে আসলে সলভ করলাম। মানে মোট কথা আগে আমাদের ডেফিনেশন টাইপের ডিফারেন্স আসলে ড্র করতে হবে। তারপরে দেখলাম যে ডিভাইড এন্ড কনকোয়ার আসলে রিকার্সিভ, ডাইনামিক প্রোগ্রামে আসলে রিকার্সিভ না। সেম ভাবে আবার দেখলাম যে এখানে সাব প্রবলেমটাকে বারবার, যেটা মেইন আসলে হচ্ছে ডিফারেন্স, যে প্রবলেমটাকে আমার বারবার ভাগ করতে হয়, একই জিনিস হচ্ছে গিয়ে বারবার সলভ করতে হচ্ছে, টাইম অনেক বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু যে সাব প্রবলেমটাকে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এ একবার খালি হচ্ছে কি করতে হয়, সলভ করতে হয়, দেন হচ্ছে এটাকে স্টোর করে রাখবো আমি কোনো টেবিলে, হয়তো পরবর্তীতে মেমোরাইজেশনের মাধ্যমে আমি সেটাকে এক্সেস এর মাধ্যমে নিয়ে আসবো। ওকে, তাহলে সেম ভাবে আমরা দেখলাম যে তাহলে ডিভাইড এন্ড কনকোয়ারে কিন্তু ইন দিস সাব প্রবলেমস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, আর ডাইনামিক প্রোগ্রামিং কিন্তু একটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট থাকে। যেমন একটা এক্সাম্পল হিসেবে কি দেওয়া আছে, আমরা ডিভাইড এন্ড কনকোয়ারে কিন্তু এক্সাম্পল অলরেডি পড়ে ফেলছি, মার্জ সর্ট, কুইক সর্ট, বাইনারি সার্চ, এটা কিন্তু সব ডিভাইড এন্ড কনকোয়ার মেথডের হচ্ছে এক্সাম্পল। আর ডাইনামিক প্রোগ্রামিং এর যে এক্সাম্পলটা আমরা যেটা দেখলাম, যে এটা হচ্ছে একটা, আমরা পরবর্তীতে আরো কিছু এক্সাম্পল করবো, বাট তোমরা কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কখনো করেছো? ম্যাম ম্যাট্রিক্স এর জি ম্যাম। মানে কোডিং না করো তোমরা তো, মানে আগে তো ম্যাট্রিক্স এ কিভাবে মাল্টিপ্লাই, অ্যাডিশন, সাবট্রাকশন, হ্যাঁ ম্যাম করছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমরা দেখো যে লাস্টে যখন রেজাল্টটা বের করতে হয়, তখন একটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট না, একটার সাথে একটা রেজাল্ট পেলেই আরেকটা রেজাল্টের সাথে তুমি যোগ করতে পারবা, ঠিক আছে, এরকম বিষয়টা ছিল, তাই না? তাহলে এটাকে বলা হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, কিন্তু একটা ভালো উদাহরণ ডাইনামিক প্রোগ্রামিং এর জন্য। এখানে তোমাদের ভালো করে আসলে স্লাইডে দেওয়া আছে, যেটা তোমরা স্লাইড থেকে একটু ভালো পাবা আর কি। ওকে, তাহলে আমরা একটু যেই মানে এখান থেকে আসলে কোন প্রোগ্রামিংটা আমরা সলভ করব, মানে আসলে কোন প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে একটু আমরা দেখি। তারপরে এটা হয়তো আমাদের সময় আজকে থাকবে না এটা সলভ করার, এটা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সলভ করব, কিন্তু আমাদের প্রবলেমটা সম্পর্কে জানি যে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে আমরা কোন প্রবলেমটা সলভ করব। ডাইনামিক প্রোগ্রাম দিয়ে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটার নাম হচ্ছে 01 ন্যাপস্যাক প্রবলেম। এটা কিন্তু আমরা কিন্তু গত ক্লাসে ফ্র্যাকশনাল যে ন্যাপস্যাক প্রবলেম, আজকে আমরা শুরুতেও যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটা সলভ করলাম,
আমরা দেখলাম যে শুরুতে লেখা ছিল ফ্র্যাকশনাল, তাই না? আর এটা হচ্ছে কি 0-1। কেউ কি আমাকে একটু বলতে পারবা যে 0-1 ন্যাপস্যাক প্রবলেম এটা দেখে কি মনে হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের সাথে ডিফারেন্স কোথায়? ম্যাম 0-1 মানে হচ্ছে এইদার এটা নাইলে আরেকটা, এরকম আর কি, দুইটা অপশনের মধ্যে একটা হবে। এখন কি আমরা ফ্র্যাকশন নিতে পারবো তাহলে? না ম্যাম। গুড। তার মানে আমাদের আসলে ফ্র্যাকশন নিতে পারবো না। আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমে ছিল, ধরো তোমার ব্যাগে এখন ওই যে 15 কেজির কথা যে বলতেছিলাম, যে 14 কেজি জায়গা বাকি 14 কেজির জায়গা ভরাট হয়ে গেল, ক্যাপাসিটি 1 কেজি বাকি। তাহলে ওই 1 কেজি আমি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমে আমি ফ্র্যাকশন পরিমাণ কোনো একটা অবজেক্ট থেকে 1 কেজি নিতে পারবো যদি 1 কেজির কোনো আইটেম না থাকে। কিন্তু 0-1 ন্যাপস্যাক প্রবলেমে যেটা হয় যে হয় আমার আইটেমটাকে ফুললি নিতে হবে, না হয় আমি নিবই না। আমি 0-1 ন্যাপস্যাক প্রবলেমে ফ্র্যাকশন পরিমাণ কোনো আইটেম নিতে পারবো না। তাহলে আমি যদি একটু এক্সাম্পলে একটু যাই, আমরা সুইচ করি, তাহলে আমরা যদি সুইচ করি তাহলে একটু দেখি যে দেখো প্রথমে আমরা এই যে ব্যাগটার কথা যে বলতেছিলাম যে 15 কেজির যে ব্যাগটা, এই 15 কেজির ব্যাগে এখন ধরে নিলাম ভরাট হয়ে ক্যাপাসিটি এখন 14 কেজির আইটেমকে আসলে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমার এই ব্যাগে আর জায়গা বাকি আছে কত? 1 কেজি, 1 কেজি জায়গা বাকি আছে, যেটা আমরা দেখতেছিলাম যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আমি সেটাকে একটা আইটেম থেকে 1 কেজি নিতে পারবো। কিন্তু যদি আমার কোনো অবজেক্ট এর এরকম থাকে যে ওয়েট 1 কেজি নাই, তাহলে কিন্তু আমি এখন সেটাকে নিতে পারবো না। সেই 1 কেজি কিন্তু আমার এখানে ব্যাগে এখন জায়গা ফাঁকাই রেখে দিতে হবে। মানে হয় হচ্ছে নিলে পুরোটাই নিব, না হয় নিবই না। মানে মোট কথা যদি আমি এইদিকে যাই, এই যে আমরা যে একটা প্রবলেম সলভ করতেছিলাম, এখানে লাস্টে যে আমরা দেখলাম যে আমাদের 1 কেজি আসলে বাকি ছিল। তা আমরা কি করলাম, ওই যে 3 নাম্বার আইটেমের 5 কেজি থেকে আসলে আমি 1 কেজি পরিমাণ হচ্ছে নিতেছিলাম। কিন্তু এখন কিন্তু যেটা করতে পারতেছি যে না, এখন আমি নিতে পারবো না। এখন আমি নিলে আমার 3 নাম্বার যে আইটেমটা যদি নেই, তাহলে আমার 5 কেজি নিতে হবে। তাহলে এখন আর আমার 3 নাম্বার আইটেম চুজ করা যাবে না। তার মানে এখানে যে আসলে শেষ হয়ে যাবে, এখানে আর নিতে পারবো না। তার মানে এই 1 কেজি ফাঁকা রয়ে যাক, মানে ওর উদ্দেশ্য হচ্ছে ফাঁকা রয়ে যাক, সমস্যা নাই, কিন্তু নিলে ফুল নিতে হবে, না হলে ফুলটা আসলে নিতে পারবো না। তাহলে এইটা এই যে আমরা আমরা আসলে 0-1 ন্যাপস্যাক প্রবলেমটাকে আসলে গ্রিডি দিয়ে অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে পারি না। এইটাকে কোনোভাবে গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে সলভ করা যায় না। আমরা তো জানি যে গ্রিডি অ্যাপ্রোচে এই যেটাকে আমরা ফ্র্যাকশন ওয়াইজ আসলে ভাগ করে করে নিতে হবে। কিন্তু ডাইনামিক যেহেতু আমি সলভ করতে পারতেছি না, সেহেতু 0-1 ন্যাপস্যাক প্রবলেমকে আমাকে সবসময় ডাইনামিক অ্যাপ্রোচ দিয়ে আসলে সলভ করতে হবে। এটা হয়তোবা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সলভ করব। তো তোমরা একটুখানি স্লাইড গুলো একটু দেখবা, যদিও জানি পরবর্তীতে দেখা যাবে যে পরীক্ষার আগেই আসলে দেখবা, বাট হচ্ছে এগুলো একটুখানি তোমাদের অনলাইন ক্লাসে এগুলো নোট ডাউন করে রেখো। দেখা যাবে এই এক্সাম্পল যে নেক্সট ক্লাসে যে সলভ করবো 0-1 ন্যাপস্যাক প্রবলেম, এটাও কিন্তু এক্সারসাইজ, কিন্তু লেকচার ক্লাস লেকচার ফলো করতে হবে। তো অবশ্যই আমরা নেক্সট ক্লাসে সবাই আমরা খাতা কলম নিয়ে বসবো। 0-1 ন্যাপস্যাক প্রবলেম কিন্তু একটু ফ্র্যাকশনাল থেকে একটুখানি টাফ বাট ইজি আছে। আমরা যদি একবার বুঝে যাই তাহলে পারবো। ওটা নিয়ে আমরা এক্সারসাইজ সলভ করব। ম্যাম অ্যাটেন্ডেন্স না হয়েছে? এখন নিব, সবার লাস্টে একটু ওয়েট করো। আচ্ছা, ফয়সাল, মোহাম্মদ ফয়সাল। Yes, ma'am. আমিন। Yes, ma'am. জাহিদুল ইসলাম জাহিদ। আলভি। পুষ্পিতা। Yes, ma'am. ধারা। মিথিলা নাই। আচ্ছা, ওকে। প্রান্ত। প্রেজেন্ট ম্যাম। উর্মি।
তানজিম তাবাসসুম উর্মি, রহিম, Yes, ma'am. রায়না, Present, ma'am. সৈকত, Yes, ma'am. হিমেল, লিজা, Present, ma'am. শিহাব, শিহাব নাই, বৃষ্টি, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা শিহাব আছে, বৃষ্টি, নিলয়, Present, ma'am. ফয়জুল, তৎস, শোয়েব, Present, ma'am. সানজিদা, সাবরিন, Yes, ma'am. কল্পনা, Present, miss. ওকে, মাহমুদ, Yes, ma'am. জিশান, প্রেজেন্ট ম্যাম। রাকিব, Present, ma'am. আশিকুল ইসলাম, আশিক নাই, নজরুল, Present, ma'am. রুমা, Present, ma'am. মাহি, Present, ma'am. শাফি, ইয়েস ম্যাম। তাজ,